ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে আরম্ভ হচ্ছে কুমারঞ্জন রচিত। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। অন্যান্য সমস্ত ভিডিওর থেকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। রামকৃষ্ণদেবকে যাত্রার আগে পুজো করা হয় কেন জানেন কি? রামকৃষ্ণ তার শিক্ষা, আধ্যাত্মিক বার্তা যাত্রার মাধ্যমে বাংলার সমাজের কাছে পৌঁছে দিয়েছিলেন। আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কামারপুকুর। সকলেই কামারপুকুরকে রামকৃষ্ণদেবের জন্মভিটে বলে জানেন। আসলে কি তাই? এই ভদ্রলোককে জিজ্ঞেস করি, দাদা 1.5 গ্রাম যাবো কোন দিক দিয়ে? 1.5 গ্রাম রামকৃষ্ণের জন্মভিটে ছিল 1.5 গ্রাম। এই চলে এলাম হলদিপোলে। এই হলদিপোল থেকেই 1.5 গ্রাম যাওয়ার রাস্তা ভাগ হয়ে গেছে। কামারপুকুর থেকে 1.5 গ্রামের ডিস্টেন্স 4 কিলোমিটার। এই রাস্তাটা নিলাম, এটা পুরোপুরি গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আর এটাই হচ্ছে রামকৃষ্ণের আদি বাড়ি এবং জন্মস্থান। জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গো। এই মাটির দোতলা দেখেছি, তো মাটির 3তলা বাড়ি। এই দেখো 3তলার মতো করে দিয়েছে। আর এখানে যাওয়ার রাস্তাটা পুরোটাই জঙ্গলে ঘেরা। এখানে এলে আপনারা অনুভব করতে পারবেন প্রকৃত গ্রাম বাংলা কাকে বলে। এখন আমি আছি 1.5 গ্রামে, আর এই 1.5 গ্রাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাড়ি। এই জায়গায় রামকৃষ্ণের বাবা বসত করতেন এবং এইখানেই রামকৃষ্ণের জন্ম হয়েছিল। আর এই স্থান থেকেই শ্রী রামকৃষ্ণদেবের বাবাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি একটি মিথ্যে মামলার সাক্ষী দিতে চাননি। সেই কারণে তাকে এখান থেকে জমিদাররা তাড়িয়ে দিয়েছিল। তারপরে তিনি কামারপুকুরে গিয়ে বসতি স্থাপন করেন এবং সেখানেই হয় রামকৃষ্ণের বাড়ি। অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা হচ্ছে রামকৃষ্ণদেবের আদি বাড়ি, অর্থাৎ জন্মস্থান। এই জায়গাটার স্থান মাহাত্ম্য কিন্তু অনেকটা। কেউ যদি মনে করে জয়রামবাটি বা কামারপুকুরে থাকবে না, তাহলে এই 1.5 গ্রামে চলে আসলে অবশ্যই থাকার জায়গা হয়ে যাবে। এখানে 300 থেকে 400 টাকা পার হেডে এখানে রুম পাওয়া যায়। এখানে রুমেতে থাকতে পারা যায়। বেশিরভাগই রুমই হচ্ছে ডরমেটারি, কিন্তু এখানে গ্রাম্য পরিবেশ এবং রিল্যাক্সেশনটা কিন্তু পাওয়া যায়। আর এখানেই আশ্রমেরই খাবার তোমাদেরকে খেতে হবে এবং সেগুলো সমস্ত কিছুই আশ্রমেই তৈরি হয়। আমরা কিন্তু প্রথমে এই যে 1.5 গ্রাম এইখানেই থাকবো বলে ঠিক করি, আর তারপরে নিজেদের সুবিধার্থেই আমরা কিন্তু হোটেল বুক করে হোটেলেই রয়ে গেছিলাম। কামারপুকুরে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার সব ঠিক আছে, আমরা বাজেটের মধ্যে পেয়েছি, কিন্তু আমাদের হোটেলটা থেকে 1000 টাকা ভাড়া নিয়েছে। 1000 টাকা ভাড়া নিয়ে যে ধরনের পরিষেবা পাওয়ার কথা সেই ধরনের পরিষেবা আমরা পাইনি। রুমেতে এসি ঠিকমতো তো কাজ করছিলই না, রুম ঠান্ডা হচ্ছিল না, তার সঙ্গে সঙ্গে পাপোশ ছিল না, বেড কভার ছিল না, ঘরেতে ডাস্টবিন দিয়ে দেয়নি, টয়লেটে সাবান দেয়নি, এরকম অনেক কিছু জিনিস আমরা পাইনি, যার জন্য আমাদের খুবই অসুবিধা হয়েছে, যেগুলো আমরা মানিয়ে নিয়েছি। তো কিছু বলার নেই, তোমরা যদি আসো এই হোটেলটা নট রেকমেন্ডেড। এখন ঠিক কামারপুকুরের রামকৃষ্ণ যাত্রীনিবাসের উল্টো দিকেই যে মাঠ আছে দেখতে পাওয়া যাচ্ছে, কামারপুকুর যাত্রীনিবাস, সামনে মাঠ, আর মাঠের ঠিক উল্টো দিকেই দেখতে পাওয়া যাচ্ছে এই যে বটগাছ, আর এখানে শ্মশান। কামারপুকুরে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত অনেক দ্রষ্টব্য আছে, তার মধ্যে
এই একটি গাছ। এই বটগাছ এবং শ্মশান নিয়ে অনেক কথাই আছে, যেমন এই বটগাছের নিচে রামকৃষ্ণ নাকি ধ্যান করতেন, তো এটা কথিত আছে। আর এই শ্মশানে রামকৃষ্ণ ছাই মাখতেন, তো এরকম কথা আছে। তো এগুলোর সত্যতা আমি জানি না। ঠাকুরের সান্নিধ্যে একটি গাছও কেমন সাধারণ থেকে বিশেষ হয়েও। রামকৃষ্ণদেবের নাম করলে যার নাম প্রথমেই সবচেয়ে উঠে আসে তিনি হলেন সারদা মা। জয়রামবাটি চলে এসেছি, শ্রী মায়ের মন্দির। জয়রামবাটিতে সারদা মায়ের বাড়িতে এসে মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কামারপুকুর হোক বা জয়রামবাটি, দুটোই হচ্ছে অনুভব করার জায়গা। সেই মাটির বাড়ি, খড়ের চাল, সেই পুরনো উজ্জ্বল দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। বাংলা যাত্রাপালার একটা অধ্যায় এই সারদা মায়ের বাড়ি থেকেই শুরু হয়েছিল। এই যে জয়রামবাটির এই বাড়িতে যখন জগদ্ধাত্রী পুজো হয়, তখন এইখানে এই বাড়িতেই গিরিশচন্দ্র ঘোষ এসেছিলেন। গিরিশচন্দ্র ঘোষের নামটা যাত্রা জগতের সঙ্গে জড়িত, আর রামকৃষ্ণকে তোমরা জানো যাত্রার আগে পুজো করা হয়। সারদা মায়ের বাড়িতে বিশিষ্ট নাট্যকার ও যাত্রাবিদ গিরিশচন্দ্র ঘোষের উপস্থিতিতে কত আলোচনাই না হয়েছিল সেই সময়। রামকৃষ্ণদেব, গিরিশচন্দ্র ঘোষ ও যাত্রা, এই তিনটি বোধহয় সমার্থক। যখনই কোনো জায়গার নাম বলা হয় তখনই একটা কথা মাথায় আসে, এই জায়গাটার নাম এইরকম হলো কেন? গড় মান্দারণ। তাহলে কি আগে এখানে কোনো গড় ছিল? এখন যাচ্ছি হচ্ছে গড় মান্দারণ পিকনিক স্পটে। কাউকে জিজ্ঞাসা করতে হবে আবার। গড় মান্দারণ পিকনিক স্পট কোন দিকে? সোজা? হ্যাঁ, কোন দিকে এটা? কামারপুকুর থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটার এলাম। আর এই হচ্ছে গড় মান্দারণ। চলো টিকিট কাটতে হবে। এই জায়গাটায় হচ্ছে একটা খাল আছে, খালের ওপারটায় নদী আছে। তোমরা কি নদী দেখতে পাচ্ছ? আমি এখানে বড় কোনো নদী এক্সপেক্ট করেছিলাম, এখানে এসে নদী নেই। নদী তো দেখতেই পাচ্ছি না, নদীতে জলও দেখতে পাচ্ছি না, তা তোমাদেরকে আর কি দেখাবো। তো এটাই হচ্ছে গড় মান্দারণ। ভিতরে ঢুকলাম। এখানের নেচার বিউটিটা খুব ভালো, প্রচুর গ্রিনারি আছে। গড় মান্দারণের পিকনিক স্পটে এসে সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এটা হচ্ছে ফটোজেনিক জায়গা, তো এখানেতে রিল কিছু শ্যুট করবই। তো বৃষ্টি পড়ছিল বলে এই শেল্টারটায় আশ্রয় নিলাম। দেখতে পাচ্ছ এখানে একটা খড়ের ছাউনি দেওয়া আছে, আর আমরা ঠিক ওই যে পিছনের যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটায় ফটো শ্যুট করছিলাম, রিল করছিলাম। তো বৃষ্টি থেমে গেছে, আবার বেরিয়ে যাব। তো আমরা যেখানে স্টে করেছিলাম সেখানে চলে এসেছি লাগেজ নিতে। তো বাইকে এবার লাগেজটা বাঁধা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে চলে যাব। এখন যে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েই একসময় এই রামকৃষ্ণদেব কলকাতায় যেতেন। ঢুকে গেলাম আমাদের গ্রাম্য রাস্তায়, আর কয়েক মিনিট পরেই বাড়িতে ঢুকে যাব। তো আজকের এই ভিডিও জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের আর একটা নতুন ভিডিওতে, আর ততদিনের জন্য বাই বাই।